Welcome, my dear students, to the third part of the second chapter. আজকে আমরা পড়ব তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বলতে আমরা কি বুঝব? মনে করো এখানে একটি আধান আছে কিউ। এই আধানের চারপাশে যতটা অঞ্চল জুড়ে এর প্রভাব বিস্তার করবে সেই অঞ্চলটাকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ আমরা যদি অন্য আরেকটি আধান এই ক্ষেত্রের মধ্যে রাখি তাহলে এই আধানটি দ্বারা বল অনুভব করবে, সেটা আকর্ষণ বলও হতে পারে, বিকর্ষণ বলও হতে পারে। তাহলে তড়িৎ ক্ষেত্র বলতে একটা জায়গাকে বোঝাচ্ছে। সেই জায়গাটাকে আমি কাল্পনিকভাবে এভাবেও আঁকতে পারি। মনে রাখতে হবে যে তড়িৎ ক্ষেত্রের যে সীমা সেটা অসীম, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে একটা আধান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই এর প্রভাবটা বিস্তার করে। এই হলো তড়িৎ ক্ষেত্র। এবার আমরা যদি এই তড়িৎ ক্ষেত্রটা কতটা শক্তিশালী সেটা জানতে চাই, তাহলে আমাদের জানতে হবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ইন্টেন্সিটি। সেটা কি করে আমরা নির্ণয় করব? আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করার জন্য কোনো তড়িৎ ক্ষেত্রে একটি একক ধনাত্মক আধান রাখব। ধরো এই বোর্ডের এই অঞ্চল জুড়ে একটা তড়িৎ ক্ষেত্র বিদ্যমান এবং আমরা এখানে একটি একক ধনাত্মক আধান রাখলাম। তাহলে এই একক ধনাত্মক আধানের উপরে যে বল ক্রিয়া করবে তাকেই আমরা বলবো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে আমরা ই চিহ্ন দিয়ে প্রকাশ করি। তড়িৎ ক্ষেত্র একটি ভেক্টর রাশি, তাই এর উপরে এই চিহ্নটি থাকবে। এটাকে এবার কি করে আমরা গাণিতিকভাবে প্রতিষ্ঠা করব? বিষয়টাকে এইভাবে প্রতিষ্ঠা করব যে ধরে নিলাম এখানে একটি তড়িৎ ক্ষেত্র আছে। এই তড়িৎ ক্ষেত্রে একটি কিউ আধান রাখা হলো। যদি এই কিউ আধানের ওপরে এফ বল প্রযুক্ত হয়, এটা একটা ধনাত্মক আধান, তাহলে কিউ আধানের উপর প্রযুক্ত বল এফ, অতএব একক আধানের উপরে প্রযুক্ত বল এফ বাই কিউ। এইভাবে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে প্রকাশ করতে পারি। এখানে একটা বিষয় মনে রাখার ব্যাপার রয়েছে, সেটা হলো এই আধানের মানটা সব থেকে কম যতটুকু হতে পারে ততটুকুই হওয়া উচিত। সেজন্য আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে এইভাবে লিখব, লিমিট কিউ টেন্ডস টু 0 এফ বাই কিউ। বইয়ে হয়তো এটা কিউ 0 দিয়েও রিপ্রেজেন্ট করা হতে পারে, কোনো ব্যাপার নয়। মনে রাখতে হবে যে এই আধানটা খুবই ক্ষুদ্র হতে হবে, যাতে এই আধানের কোনো প্রভাব তৈরি না হয়। শুধুমাত্র আমরা এই আধানের উপরে প্রভাবটাকেই আলোচনা করব। এই হলো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এটা আমরা পড়লাম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এবার আমরা পড়ব তড়িৎ প্রাবল্যের একক। প্রথমে সিজিএস পদ্ধতিতে, তারপরে এসআই পদ্ধতিতে। তড়িৎ প্রাবল্যের একক হচ্ছে বলের একক বাই আধানের একক। তাহলে বলের একক ডাইন আর আধানের একক ইএসইউ। একই রকমভাবে এসআই পদ্ধতিতে নিউটন প্রতি কুলম্ব। এই দুটো হচ্ছে তড়িৎ প্রাবল্যের একক। এবার আমরা পড়ব তড়িৎ প্রাবল্যের মাত্রা। একই রকমভাবে উপরে হবে বলের মাত্রা, অর্থাৎ এম এল T⁻⁻2, এবং নিচে হচ্ছে আধানের মাত্রা আইটি। তাহলে আমরা কি পাচ্ছি? এম এল T⁻³ I⁻⁻1। এটা হলো তড়িৎ প্রাবল্যের মাত্রা। তড়িৎ প্রাবল্যের এসআই ও সিজিএস এককের সম্পর্ক। 1 নিউটন প্রতি কুলম ইকুয়াল টু 10⁵ ডাইন
আর 1 কুলম্ব অর্থাৎ 3 × 10⁹ ESU। ডাইন প্রতি ESU, এটাই হলো সম্পর্ক। এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি, সিজিএস এককটাকে আগে লিখলাম ইকুয়াল টু 3 × 10⁴ নিউটন প্রতি কুলম্ব এসআই একক। এবার পড়ব বিন্দু আধান এর জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয়। মনে করো এখানে একটি আধান রয়েছে কিউ, এখান থেকে আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। ধরা যাক কিউ আধানটি এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন একটি মাধ্যমে রাখা আছে, তাহলে তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু 1/4πε Q/r²। ভেক্টর রূপে আমরা লিখব এইভাবে, আর হ্যাট হচ্ছে এই অভিমুখে একক ভেক্টর, অর্থাৎ তড়িৎ প্রাবল্যের দিক এই বরাবর হবে। এখানে একটি একক ধনাত্মক আধান রাখা হয়েছিল, বিষয়টা এইভাবে এসেছে, একক আধানের উপরে প্রযুক্ত বল। তাহলে আমরা এটা মুছে দিলাম। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/4πKε0 Q/r²r²। তাহলে বিন্দু আধানের জন্য তড়িৎ প্রাবল্য দূরত্বের উপরে কিভাবে নির্ভর করে? দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। দূরত্ব বৃদ্ধি পেলে তড়িৎ প্রাবল্যের মান হ্রাস পায়। এবার মনে করো এখানে একটি তড়িৎ প্রাবল্যের তড়িৎ ক্ষেত্র রয়েছে, এখানে একটি আধান কিউ রাখা হলো, তাহলে এর উপরে প্রযুক্ত বল এফ কে আমরা লিখতে পারি কিউ ইন্টু তড়িৎ প্রাবল্য। এটা মনে রাখতে হবে। আচ্ছা, সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি বুঝবো? কোনো একটা তড়িৎ ক্ষেত্রে যদি ক্ষেত্র প্রাবল্য ই এর মান ও দিক একই থাকে, সময়ের সাথে সাথে যদি পরিবর্তন না হয়, তাহলে সেই রকম একটা তড়িৎ ক্ষেত্রকে আমরা বলবো সুষম তড়িৎ ক্ষেত্র। এবার আমরা পড়ব আহিত পরিবাহীর নিকটে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। ধরো এটা একটা আহিত পরিবাহী, একটা আহিত গোলক যাকে প্লাস কিউ পরিমাণ আধানে আহিত করা হয়েছে। এই আহিত গোলকটির ব্যাসার্ধ আর,
কেন্দ্রবিন্দু ও, নিকটে একটা বিন্দু পি, এখানে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা একটা একক ধনাত্মক আধান রাখবো এবং এক্ষেত্রে সমস্ত আধানকে ধরে নিতে পারি এই গোলকের কেন্দ্রে কেন্দ্রীভূত রয়েছে। এবং এই গোলকটা যে মাধ্যমে রাখা হয়েছে সেই মাধ্যমের যদি তড়িৎভেদ্যতা এপসাইলন হয়, তাহলে আমরা লিখতে পারি এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন, আধান সমস্ত আধান এখানে রাখা হয়েছে, ইন্টু 1/r², বা কে এপসাইলন 0, কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এপসাইলন 0 শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। কিউ এর জায়গায় আমরা লিখতে পারি 4πr² সিগমা। সিগমাটা কি? সিগমা হচ্ছে এই পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব, এবং একটা গোলকের বাইরের ক্ষেত্রফল 4πr² হয়, তাহলে সেই ক্ষেত্রফলকে আধানের তলমাত্রিক ঘনত্ব দিয়ে গুণ করলে মোট আধান পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা পেলাম E ইকুয়াল টু 1/k এপসাইলন 0 ইন্টু সিগমা। একে কুলম্বের উপপাদ্য বলা হয়, কুলম্বস থিওরেম। উপপাদ্যের বিবৃতিটা এরকম যে কোনো একটি আহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ইকুয়াল টু 1/k এপসাইলন 0 ইন্টু ওই পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। এই হলো কুলম্বের উপপাদ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নটা কুলম্বের উপপাদ্যটি বিবৃত করো ও ব্যাখ্যা করো এভাবেও আসতে পারে। তড়িৎ বলরেখা, ইলেকট্রিক লাইন অফ ফোর্স। কোনো তড়িৎ ক্ষেত্রে একটা আধান রাখা হলে সেই আধানটা একটা রেখা বরাবর চলতে শুরু করে, সেই রেখাটাকে আমরা তড়িৎ বলরেখা বলি। তড়িৎ বলরেখার সাহায্যে আমরা একটা তড়িৎ ক্ষেত্রকে ভিজুয়ালাইজ করতে পারি। তড়িৎ ক্ষেত্রকে তো দেখা যায় না, কিন্তু তড়িৎ ক্ষেত্রটা তার প্রাবল্যটা কোন দিকে ক্রিয়া করছে সেটা জানার জন্য আমরা তড়িৎ বলরেখাটাকে নিয়ে এসেছি। তাহলে তড়িৎ বলরেখা হচ্ছে এমন একটা রেখা যে রেখার উপরে একটা ধনাত্মক আধান রাখা হলে, বা যে কোনো আধান, সেটা নেগেটিভ আধানও হতে পারে, তাহলে সেটা যে পথ বরাবর চলতে থাকে তাকেই আমরা বলবো তড়িৎ বলরেখা। এবার এই তড়িৎ বলরেখার অনেকগুলো ধর্ম আছে। যেমন একটা ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখাগুলো বের হয়ে অসীমে চলে যাবে, আধান থেকে, আধানের পৃষ্ঠ থেকে লম্বভাবে বেরোবে। আবার একটা ঋণাত্মক আধানের ক্ষেত্রে অসীম থেকে বলরেখাগুলো আধানে এসে মিলিত হবে। একটা পরিবাহীর ভেতরে, যদি এটাকে আমি একটা পরিবাহী ধরি, তাহলে তার ভেতরে পরিবাহী, এটাকে ধনাত্মক আধানে আহিত করা হয়েছে, ভেতরে বলরেখার কোনো অস্তিত্ব থাকবে না, এখানে কোনো বলরেখা থাকবে না, বলরেখাগুলো বাইরের দিকে থাকবে। এরকম আরো কিছু ধর্ম রয়েছে, যেমন দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। মনে করো এটা একটা বলরেখা, তার একটা বলরেখা, ধরে নিলাম তর্কের খাতিরে ছেদ করেছে, তাহলে দেখো ছেদ বিন্দুতে আমি বলরেখার উপরে দুটো স্পর্শক পাচ্ছি। একটা জিনিস মনে রাখতে হবে যে বলরেখার উপরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক বের করার জন্য ওই বিন্দুতে আমাকে একটা স্পর্শক আঁকতে হয়। স্পর্শকের দিকটা তড়িৎ ক্ষেত্রের দিককে নির্দেশ করে। তাহলে এখানে যদি দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে, তাহলে ছেদ বিন্দুতে দুটি স্পর্শক, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দুটো আলাদা আলাদা দিক, যেটা কখনোই সম্ভব নয়। সেজন্যই দুটি বলরেখা পরস্পরকে কখনোই একটি বিন্দুতে ছেদ করতে পারে না। এটা একটা ধর্ম।
আর একটা জিনিস মনে রাখতে হবে যে তড়িৎ বলরেখাগুলো প্রত্যেকটাই এক একটা স্থিতিস্থাপক সুতোর মতো নিজের দৈর্ঘ্য সংকুচিত করার চেষ্টা করে। এর মাধ্যমে আমরা একটা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধানের যে আকর্ষণ সেটাকে প্রকাশ করি। তড়িৎ বলরেখার একটা মানচিত্র আমরা এখানে আঁকলাম, দেখতে পাচ্ছ পজিটিভ থেকে নেগেটিভে সমস্ত তড়িৎ বলরেখাগুলো যাচ্ছে। এইভাবেই তড়িৎ বলরেখাগুলো বেরিয়ে আসে। একই রকম ভাবে এখানেও অসীম থেকে আসছে। এটা হলো একটা পজিটিভ একটা নেগেটিভ আধান পাশাপাশি রাখলে তড়িৎ বলরেখাটা কেমন হবে। আর কি ধর্ম রয়েছে? তড়িৎ বলরেখাগুলো পাশাপাশি যদি এইভাবে দুটো তড়িৎ বলরেখা থাকে তাহলে এরা দৈর্ঘ্যের লম্ব দিকে অর্থাৎ এই বরাবর পরস্পরকে বিকর্ষণ করে। এর মাধ্যমে আমরা একটা পজিটিভ আধান আর একটা পজিটিভ আধান এদের মধ্যে যে বিকর্ষণ সেটাকে দেখাতে পারি। তাহলে এই ক্ষেত্রে বলরেখাটার মানচিত্রটা কেমন হবে? ঠিক এই রকমটা হবে। এই জায়গাগুলোতে বিকর্ষণ রয়েছে। এইরকম। এবং এই ক্ষেত্রে দুটো আধানের মাঝামাঝি এই জায়গাটাতে কোনো তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করে না, তাই এই জায়গাটাকে আমরা উদাসীন বিন্দু বলি। উদাসীন বিন্দু। বা নিউট্রাল রিজিয়ন। আর কি ধর্ম রয়েছে? কোনো জায়গায় যদি তড়িৎ বলরেখাগুলো খুবই ঘন সন্নিবিষ্ট থাকে তাহলে সেই রকম বলরেখাগুলোকে যদি থাকে তাহলে সেই জায়গাটাকে আমরা বলবো একটা খুবই শক্তিশালী তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রবলের মান বেশি। আর যদি ফাঁকা ফাঁকা থাকে তড়িৎ বলরেখা তাহলে তড়িৎ ক্ষেত্র প্রবলের মান অতটা বেশি নয়, দুর্বল তড়িৎ ক্ষেত্র। এবার আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বলরেখার মানচিত্র অঙ্কন করব। আমরা ভবিষ্যতে পড়ব ক্যাপাসিটর বা ধারক। সেখানে দুটো পাত থাকে, একটা পাতকে ধনাত্মক আধানে আহিত করা থাকে আর একটা পাতকে ঋণাত্মক আধানে আহিত করা থাকে, এবং পাত দুটির মাঝখানের জায়গাটা বায়ু বা কোনো অন্তরক মাধ্যম থাকে বা ডাইইলেকট্রিক পদার্থ থাকে। সেখানে এই দুটো পাতের মাঝখানে যে তড়িৎ ক্ষেত্র বলরেখাগুলো ঠিক এই রকমটা হয়, যদিও একদম ধারে বলরেখাগুলো সমান্তরাল হয় না। আমরা এই মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটাতে তড়িৎ বলরেখাগুলো পরস্পর সমান্তরাল, এই রকম একটা তড়িৎ ক্ষেত্রকে আমরা বলবো সুষম তড়িৎ ক্ষেত্র, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এই ভিডিওতে এতটুকুই। এর পরের ভিডিওতে আমরা আরো কিছু পড়বো, এর পরের অংশটা।